গান তুলেছেন হারুন ভাই, চরজি ভাই, আজকে পদ্মা বাঁচায়। ঠিক আছে, ঠিক আছে, আছেন সবাই, হারুন ভাইয়ের পিছিয়ে আছেন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা সব মানুষেরা তার পিছনে আছেন। আজকে একটা আপনাদের বলেছেন গঙ্গা ব্যারেজের কথা, তাই না? এটা যে গঙ্গা নদীতে, পদ্মা নদীটা ইন্ডিয়ার ওই পারে, এটাকে বলে আপনার গঙ্গা, ইংরেজিতে বলে গ্যাঞ্জেস। এটা দীর্ঘকাল ধরে সেই হিমালয় থেকে হাজার হাজার বছর ধরে অববাহিকায় নেমে এসেছে। ২,৫০০ কিলোমিটার দৈর্ঘ্য এই নদী। এই নদীতে বাঁধ দিয়ে ফারাক্কাতে পানি আমাদের বন্ধ করে দিয়েছে। এখন আমরা বিকল্প কি করতে পারি? আমরা গঙ্গা ব্যারেজ তৈরি করে সেইখানে আমরা এই পদ্মার পানিকে আটকে রেখে শুষ্ক মৌসুমে ওই পানি আমরা আমাদের নদীগুলোতে ছেড়ে দিতে পারি, আর বন্যার সময় সেটাকে আমরা পানিটাকে আটকে রাখতে পারি। এই প্রকল্প যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, উত্তরাঞ্চলে এই জেলাগুলোর দুঃখ অনেকটা কমে যাবে। এই কথাটা তারেক রহমান সাহেব সঠিক উপলব্ধি করেছেন। এই জন্যই আজকে হারুন ভাইকে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই যে আজকে হারুন সাহেব এই আন্দোলন শুরু করলেন। ইনশাআল্লাহ এই আন্দোলন চলবে যতক্ষণ না আমরা পদ্মার ন্যায্য হিস্সা পাবো, পানির ন্যায্য হিস্সা পাবো এবং গঙ্গা বাঁধ নির্মাণ করতে পারবো। বন্ধুগণ, আজকে একটা কঠিন সময় পার হচ্ছে। আমি আজকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই হারুন ভাইকে, যিনি সভাপতি আজকের এই মিটিংয়ের, তিনি আজকে আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সামনে এসে কয়েকটা কথা বলার। আমার অনেক বয়স হয়ে গেছে, আমি অনেকবার আপনাদের এখানে এসেছি, ম্যাডামের সঙ্গে এসেছি, এই মাঠেই বোধহয় মিটিং করেছি আমার যদি মনে পড়ে। আজকে সেই ম্যাডাম বেগম খালেদা জিয়া, তিনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন উৎসর্গ করেছেন, ৬ বছর কারাগারে থেকেছেন, যাকে কেরানীগঞ্জের কারাগারে একটা ছোট্ট ঘরের মধ্যে, স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে, যেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করতো, এখান থেকে 2 বছর আটকে রাখা হয়েছে। তার খাওয়ার সঙ্গে কি মিশিয়েছে আমরা জানি না, কিন্তু ওই জেল থেকে বের হয়ে জেলের মধ্যেই তিনি হয়ে গেলেন অসুস্থ। তখন তাকে হাসপাতালে, পিজি হাসপাতালে আবার বন্দি অবস্থায় নেওয়া হলো। সেখানে ছিলেন 2 বছর, আবার তাকে নিয়ে যাওয়া হলো বাড়িতে, সেখানে গৃহবন্দী করে রাখা হলো। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই যে গত 5ই আগস্ট 24-এর এই দেশ এই ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরে তিনি তার বাসায় ফিরে আসেন মুক্ত অবস্থায়। আজকে তিনিও এই পদ্মা বাঁচাও আন্দোলনে তিনি সম্মতি দিয়েছেন। আমরা তো জানি এই দেশে এই বিএনপি এবং আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, ম্যাডাম খালেদা জিয়া এবং এখন তারেক রহমান, এই ছাড়া আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই, তাই না? সুতরাং আমরা তাদের সঙ্গে আছি, তাদের সঙ্গে আমরা এই দেশকে মুক্ত করব। বন্ধুগণ, আজকে এই সংকটে একটা দল, তারা এই সংকটকে আরো গভীর সংকটে নিয়ে যাচ্ছে। যখন আমরা সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে 17ই অক্টোবর, এবং কতগুলো অনেকগুলো বিষয়ে একমত হয়ে গেলাম, সই করলাম। এখন হঠাৎ করেই সেই দলটি আজকে বলতে শুরু করেছে যে না, আমাদের পিআর দরকার। আচ্ছা ভাই, আপনার পিআর কি বোঝেন? পিআর বোঝেন? আমিও বুঝি। একটু জানা শুনলাম, চেষ্টা করলাম, বলে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, ইংরেজি শব্দ। আমরা যে বাংলাটা বলো, ইংরেজি বুঝি না, তো ইংরেজি বাংলাটা বললো আনুপাতিক প্রতিনিধিত্ব। ওটা আরো কঠিন। বোঝেন আনুপাতিক প্রতিনিধিত্ব কি? বোঝেন নাকি আপনারা? তো যে জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না, ওই জিনিসটা ঘাড়ের মধ্যে চাপাই দিচ্ছেন ভাই, কার ইঙ্গিতে? কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন? আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন, লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ধর্মকে ভালোবাসে,
আল্লাহ নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয়। আজকে এই কথাগুলো মনে রেখে এখানে পাঠাবেন। আপনি আর গত নির্বাচনের হিসাব করে দেখেন তো, কত পার্সেন্ট ভোট পেয়েছে জামাতে ইসলাম? কত আরুন বলেন? 5% না, তাও 5-6%, তাই না? রাতারাতি লাভ দিয়ে গিয়ে 51% হয়ে যাবেন, এইটা মনে করেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না, বিশ্বাস করে না। পাকিস্তানে আন্দোলন করছিল দেশের মুসলমানরা, পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য, for the emancipation of the Muslims, তখন আপনাদের নেতা মওদুদি সেটা বিরোধিতা করেছিল, ঠিক না? আর আজকে আবার 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে আসার জন্য, তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। এই কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। আজকে উল্টা পাল্টা আবল তাবল সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নোয়াতে পারবেন না। আমি খুব পরিষ্কার করে বলতে চাই বন্ধুগণ, যে আমরা অবিলম্বে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের কোনো বিকল্প নাই, কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে। জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না। তাই আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতেন। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনাদের যত বড় বড় বিলবোর্ড দেখলাম, আমি তো অন্য কোনো দলের অত বড় বিলবোর্ড দেখলাম না। যত পোস্টার দেখলাম, অন্য কোনো দলের এত পোস্টার দেখলাম না। তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান, তাই পেছাতে চান, বন্ধ করতে চান। বন্ধুগণ, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা বিএনপি নই, সারা দেশের মানুষ এখন নির্বাচন চায়। এই জন্য চায় যে দেশকে যদি রক্ষা করতে হয়, আপনারা বিশ্বাস করবেন না, অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে, আমার চেয়ে আপনারা ভালো বলতে পারবেন। খারাপ হয়ে গেছে না? কেন? নির্বাচিত সরকার নাই, বিদেশ থেকে বিনিয়োগ আসে না, টাকা আসে না। যারা প্রজেক্টে, ইন্ডাস্ট্রিতে, কলকারখানায় যারা টাকা নিয়োগ করবে, তার টাকা বাঁচাচ্ছে না। কি বলছে? আগে একটা নির্বাচিত সরকার চাই, আর সেই নির্বাচিত সরকারটা হচ্ছে বিএনপি। বিএনপিকে দেখতে চায় এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের মানুষ, এবং সেই জন্যই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু আপনাদের আবার আরেকটা অনুরোধ জানাতে চাই। 2001 সালের নির্বাচনে এই রাজশাহী, গ্রেটার রাজশাহী ডিভিশনে, রংপুর এবং রাজশাহী সহ আপনারা 77টা সিট বিএনপিকে দিয়েছিলেন, ঠিক না? এবার আরো বেশি যেন দিতে পারেন, সেইভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের বয়স হয়ে গেছে, আমরা বেশি দিন বাঁচব না। নতুন যে প্রজন্ম আছে, এই প্রজন্মকে তাদের একটা সত্যিকারী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করতে হবে। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে, এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার যে মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না। বন্ধু, আমি বক্তব্য শেষ করব, তার আগে আপনাদের কাছে শুধু একটা অনুরোধ জানাতে চাই। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি অক্লান্ত পরিশ্রম করে, দিবারাত্র পরিশ্রম করে
10,000 মাইল দূর থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই ভয়াবহ দানবীয় এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে তাড়াতে এসে তাই না? আমাদের বহু লোক, বহু শিশু, বহু নারী তারা প্রাণ দিয়েছে এই ফ্যাসিস্ট সরকারের আমলে। বিশেষ করে 24 জুলাই মাসে, যেটাকে আমরা জুলাই যুদ্ধ বলি, সেই যুদ্ধে আমাদের প্রায় 2000 শিশু নারী আমাদের শহীদ হয়েছে। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জেও প্রায় শতাধিক লোক আহত হয়েছে, নিহত হয়েছে এবং হাজার হাজার লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, তাই না? আপনাদের বিরুদ্ধে অনেক মামলা ছিল না? ওটা বাংলাদেশে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা ছিল। 20,000 লোককে হত্যা করেছিল, 1700 মানুষকে তারা গুম করে দিয়েছিল। বন্ধুরা, ইলিয়াস আলী সহ আপনাদের এলাকাতে অনেকে গুম হয়ে গেছে আর ফেরত আসে না। এই ভয়াবহ অবস্থাকে আমরা আবার ফেরত চাই। ওরা আবার সে দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মারো, উড়াও, পুরাও, বাড়িঘর জ্বালিয়ে দাও। ওই হাসিনাকে কি আর আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন? বন্ধুগণ, তার বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়েছে, রায় হবে 17 তারিখ। এই 17 তারিখের রায় হবে। তারা পরিকল্পনা করছে যে এখানে তারা আবার কিছু গোলযোগ সৃষ্টি করতে চাইবে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, এই ফ্যাসিস্ট শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, আমাদের সম্পদকে পাচার করতে না পারে, আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে। তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে। করবেন তো? পাহারা দিবেন তো সবখানে? কোনো মতেই যেন সেটা করতে না পারে। বন্ধুগণ, আজকে এই দেশের যে চরম সংকট, সেই সংকট থেকে উত্তরের জন্য মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপিকে সেই নেতৃত্ব দিতে হবে যে নেতৃত্ব দিলে সত্যিকার অর্থেই বাংলাদেশ, যেটা আমাদের চেয়ারম্যান বলেছেন, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, তাই না? সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো। আমরা সত্যিকার অর্থেই আমাদের এই যে অসংখ্য যুবক ছেলে যাদের কোনো চাকরি নাই, তাদের চাকরির ব্যবস্থা করতে পারবো। তারেক রহমান সাহেব বলেছেন, তিনি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারেন তাহলে 15 মাসের মধ্যে তিনি 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, চাকরির ব্যবস্থা করবেন। কৃষকদেরকে ন্যায্য মূল্যে বীজ, সার এবং পানি পাওয়ার জন্য তিনি ফার্মার্স কার্ড দিতে চেয়েছেন। তিনি বিচার বিভাগকে স্বাধীন করবেন। তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে যেন সত্যিকার অর্থে দেশবাসী উপকার করতে পারে সেইভাবে তারা ব্যবহার করবেন। একটা নিরপেক্ষ প্রশাসন তৈরি করবেন এবং বাংলাদেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করতে পারে। শহীদরা যেমন করেছিলেন, যেটাকে শেখ মুজিবের আমলে বলা হয়েছিল বটমলেস বাস্কেট, তলাবি জুড়ি, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান সেটাকে একটা সমৃদ্ধি বাংলাদেশে পরিণত করেছিলেন। আজকে একটা কথা আপনাদের বলে দিতে চাই, এই নির্বাচন যদি না হয়, দেশের মানুষকে যদি আবার বোকা বানানোর চেষ্টা করা হয়, এই বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। তাই আমাদের স্বার্থে আমাদেরকে এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সবাই মিলে এই নির্বাচনে